সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10 এর টেস্ট পেপারের সলিউশনের ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমরা করব ক্লাস 10 এর টেস্ট পেপারের সলিউশনের ভিডিও। এবং কোন টেস্ট পেপারের সলিউশন আজকে আমরা করব? আজকের কিন্তু আমরা করব, তোমরা এখানে দেখো পর্ষদের যে টেস্ট পেপার রয়েছে তার পেজ নাম্বার 374, অর্থাৎ এই যে টেস্ট পেপার দেখতে পাচ্ছ এটা, যেটা তোমরা স্কুল থেকে পেয়েছো, তার কিন্তু আমরা সলিউশন করব। তোমরা কিন্তু কমেন্টে আমাকে প্রায় অনেকেই প্রচুর তোমরা আমাকে কমেন্ট করে জানিয়েছো, প্রচুর এই কমেন্টে এসেছে যে স্যার আপনি পর্ষদের টেস্ট পেপারের সলিউশন করুন, পর্ষদের টেস্ট পেপারের ভিডিও আপনি দিন। তো আমি চলে এসেছি তাই জন্য তোমাদের কথা শুনে পর্ষদের টেস্ট পেপারের ভিডিও নিয়ে। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আমরা প্রথমেই চলে যাব 374 পেজের কোন কোন অঙ্কগুলো আমরা করব। খুব ভালো করে দেখো, একের দাগের এমসিকিউ গুলো করব, 2, 3 শূন্যস্থান এবং সত্য মিথ্যা করব। আর অন্য টেস্ট পেপারের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, যেগুলো আমি এবিটিআর করিয়েছিলাম, সেগুলো তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করে কিন্তু টেস্ট পেপারের ভিডিওর সলিউশন আমি দিয়ে রেখেছি। এগুলো কিন্তু এবিটিএর, ঠিক আছে? যেগুলো আমি বললাম ডিসক্রিপশনে বা আই বাটনে, সেগুলো কিন্তু সব এবিটিএর। তো তোমরা এবিটিএও ফলো করতে পারো। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব একের দাগের অঙ্কগুলোতে। তো দেখো আমরা প্রথমে একের দাগের এমসিকিউ গুলো করব। প্রথমেই দেখো কি বলে দিয়েছে একের দাগের একে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, সরল সুদের হার কত হলে বলেছে, তার মানে বুঝতে পারছো তো, আর এর পরিমাণ বের করতে হবে। কোন টাকার বা কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/5 অংশ হবে? তাহলে দেখো এখানে কথাটা, লাস্ট অংশটা খুব ইম্পর্টেন্ট। বলে দিয়েছে 4 বছরের সুদ আসলের কত হবে? 8/25 অংশ। তাহলে সুদটা কত হবে বলে দিয়েছে? আসলের 8/25 অংশ। তাহলে দেখো আমি প্রথমেই একের দাগের এক থেকে স্টার্ট করব। তাহলে দেখো প্রথমেই আমি ধরে নেব, প্রথমেই আমি আসল টাকাটা যে কত সেটা তো জানি না, আসল টাকাটা তো কত আমি জানি না, আসল আমি ধরে নিচ্ছি x টাকা। এবারে দেখো সুদটা কি বলে দিয়েছে, বলে দিয়েছে সুদ হবে, দেখবো ওই যে লাইনটা রয়েছে না, 4 বছরের সুদ আসলের 8/25 অংশ। আসলের, আসল মানে কত, এক্স ধরে নিয়েছি, তার 8/25 অংশ হলো ইন্টারেস্ট, ঠিক আছে? তাহলে দেখো এক্স এর সঙ্গে আমরা 8কে গুণ করব, করলে কি পাবো? 8x/25 টাকা। বোঝা গেল? তাহলে আমি দেখো এখানে একটা দাগ কেটে করছি, হ্যাঁ। দেখো প্রথমে সরল সুদ যে সূত্রটা দিয়ে হয় সেটা কি জানি আমরা, আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই কি জানি 100। এবারে তোমরা আমাকে বলবে যে আই মানে কি, পি মানে কি, টি মানে কি, এগুলো তোমরা আমাকে বলবে। দেখো আই মানে কি হবে? আই মানে হলো ইন্টারেস্ট। দেখো এই যে সুদ কত বলে দিয়েছে, দেখো আমরা বের করেছি 8x/25। আচ্ছা, আসল মানে পি, আসল দেখো আমি ধরে নিয়েছি কত, x টাকা। টাইমটা কত বলে দিয়েছে? 4 বছর, তাই না? 4 বছর। আরটা যে কত জানি না, এটাই হলো আমাদের অ্যান্সার জানতে চেয়েছে যেটা। তাহলে আই এর জায়গাতে আমরা কত বসাবো? আই এর জায়গাতে আমরা বসিয়ে দেবো কত, 8x/25। আচ্ছা, পি এর জায়গাতে কত বসাবো? পি এর মান হলো এক্স। টি এর জায়গাতে কত বসাবো? 4। আর এর মান জানি না, এটাই আমাদের জানতে চেয়েছে। এবারে দেখো দুটো সাইডে কি কি মিল আছে, যেগুলো মিল আছে কাটবো। আচ্ছা মিল পরে কাটবো, আগে 8x/25 এদিকে যেমন আছে আছে। দেখো 100টা কি রয়েছে, দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। আবার দেখো 4x, এগুলো গুণ রয়েছে, এই সাইডে গেলে আবার কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাই না? চলো এবার কাটাকুটি করি, নিচে এক্স ওপর এক্স কাটবে। দেখো 25 25, 25 4 100, তাই না? 25 4 100। দেখো নিচে 4 উপরে 4 কেটে গেল, তাহলে এখানে থাকছে কত? 8। তাহলে আমরা পাচ্ছি কত? 8। আর এখানে দেখো আর, তার মানে কি, আর মানে কত হবে? 8%, তাই না? আরটা হলো আমাদের কত বেরোলো? 8%। এটাই জানতে চেয়েছে। হয়ে গেল আমাদের অ্যান্সার। বলো তো এটা কত নম্বর অপশনে রয়েছে? দেখো ডি এর দাগের অপশনে রয়েছে, ঠিক আছে? ডি এর দাগে। তাহলে এই হয়ে গেল আমাদের একের দাগেরটা। চলো এবারে আমরা চলে যাব 2 এর দাগে। তো আমি দেখো এটাকে মুছে দিই। চলো এবারে আমরা চলে যাব 2 এর দাগে। দেখো 2 এর দাগে কি বলে দিয়েছে, বলে দিয়েছে আমাদের কাছে কে এক্স স্কোয়ার মাইনাস 5x। দেখো বলে দিয়েছে কি, কে এক্স স্কোয়ার মাইনাস 5x, তারপরে দেখো বলে দিয়েছে প্লাস কে ইজুকাল টু 0।
বলে দিয়েছে সমীকরণের বীজদ্বয় সমান ও বাস্তব হবে যদি কে এর মান হয় ড্যাশ বলে অনেকগুলো অপশন দিয়েছে। আচ্ছা এখানে বলে দিয়েছে বীজদ্বয় সমান হবে এবং বাস্তব হবে। আচ্ছা বলো তো বীজদ্বয় সমান আর বাস্তব হওয়ার শর্তটা কি? বীজদ্বয় সমান ও বাস্তব হওয়ার শর্ত হলো কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজুকাল টু যদি একটা বড় জিরো হয়, তাই না? তাহলে ব্যাপারটা দেখো, আগে আমি এরকম ভাবে লিখে নিই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুকাল টু জিরো। আচ্ছা এখানে এ মানে কি দেখি তো। দেখো এ মানে হলো এর বরাবরে দেখো রয়েছে কে, তার মানে এ মানে হলো কে। বি এর মান কত? বি মানে দেখো এখানে দেখো বি এর বরাবরে দেখো রয়েছে -5, তার মানে বি মানে হলো -5। সি মানে কি? দেখো সি এর বরাবরে রয়েছে কে, আবার সি মানে হলো কে। এবারে বীজদ্বয় বাস্তব আর সমান, তাই তো বলে দিয়েছে। বলে দিয়েছে বীজদ্বয় বাস্তব ও সমান হওয়ার শর্ত আমরা কি জানি বলো তো? বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজুকাল টু যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারি কি বীজদ্বয় বাস্তব আর সমান। আচ্ছা বি এর জায়গাতে কত লিখবো? এই দেখো বি এর জায়গাতে লিখবো -5, যেহেতু মাথাতে স্কোয়ার আছে দেব 4 ইন্টু এর জায়গাতে কত বসাবো? এই দেখো এর জায়গাতে বসাবো কে। সি এর জায়গাতে কত বসাবো? বসাবো কে। তাহলে কত হচ্ছে বলো? 5 এর স্কোয়ার হলো কত? 25। 4 যেমন আছে আছে, দুটো কে কে গুণ করলে আমরা কি পাবো? পাবো কিন্তু কে স্কোয়ার, তাই না? এবারে এখান থেকে আমরা কে এর মানটাকে বের করবো। দেখো 25 ওই সাইডে পাঠিয়ে দেবো, তাহলে কি হবে? হবে কিন্তু -25, মাইনাস মাইনাস কাটবে। 4টা দেখো গুণ রয়েছে ওই সাইডে পাঠিয়ে দেবো, পাঠালে কি হয়ে যাবে? 25/4। স্কোয়ারটাকে ওই সাইডে পাঠিয়ে দেবো, পাঠালে হয়ে যাবে কি রুট হয়ে যাবে, তাই না? তাহলে 25/4। এবারে তোমরাই আমাকে বলো কে এর মান তাহলে কত হবে? দেখো যখন রুট করব না এখানে প্লাস আর এখানে মাইনাস দেব সর্বদা। তাহলে দেখো 25-এর রুট কত হবে? 5। 4-এর রুট কত হবে? 2। তাহলে আমরা অ্যান্সার কত পেলাম? পেলাম কিন্তু +-5/2। কত নম্বর অপশনে রয়েছে? দেখো বি এর দাগে রয়েছে, এটাও দেখবে বি এর দাগে কিন্তু রয়েছে। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এটা হয়ে গেল আমাদের শেষ। নেক্সট আমরা চলে যাব এবার কতর দাগে? 3-এর দাগে। তো দেখো এবারে আমরা চলে যাব কতর দাগে? 3-এর দাগে। দেখো 3-এর দাগে কি বলে দিয়েছে? বলে দিয়েছে দুটি, খুব ভালো করে দেখবে, দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 36 বর্গ সেমি ও 25 বর্গ সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? দেখো এখানে একটা জিনিস কিন্তু খুব ভালো করে তোমরা বুঝবে। দুটো ত্রিভুজ আছে, হ্যাঁ? দুটো এরকম ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ, এই ভাবো এই একটা ত্রিভুজ, ঠিক আছে? আবার ঠিক তার নিচে দেখো আমি আরেকটা ত্রিভুজ আঁকছি এরকম, ওই একই ত্রিভুজ, পুরো একই দেখতে ত্রিভুজটা, তাই জন্য দেখে বলে দিয়েছে সদৃশ্য, একই দেখতে। আমি নাম দিই, ভাবো এটার নাম এ বি আর সি, এই জায়গাটায় আমি নাম দিচ্ছি ভাবো পি কিউ আর বলে। এরকম দুটো ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজ একই দেখতে হলে কি হবে? ওদের ক্ষেত্রফল কিন্তু আলাদা আলাদা। একজনের ক্ষেত্রফল 36, আরেকজনের ক্ষেত্রফল হলো 25। ঠিক আছে, এবারে দেখো বলে দিয়েছে প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, মানে আমি ধরে নিচ্ছি বাবু এই যে এ থেকে বি, এই এবি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 9 সেমি। তাহলে বলে দিয়েছে দ্বিতীয় ত্রিভুজের মানে এই পিকিউআর এর অনুরূপ বাহু, অনুরূপ বাহু মানে ওই একই দেখতে যে বাহুটা, মানে এই বাহুটার মাপ কত জানতে চেয়েছে। আমি জানি না কত, আমি ধরে নিচ্ছি এক্স, এই বাহুটার মাপ হলো এক্স, ঠিক আছে? এইবারে এই বাহুটার মাপ কত সেটা বের করবার একটা সূত্র আছে, সেই সূত্রটা দেখবে। প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বাই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল, প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কত? 36 বাই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল কত? 25। ঠিক আছে, বোঝা গেল? প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বাই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল ইজুগাল টু প্রথম ত্রিভুজের যে বাহুটার মাপ বলে দিয়েছে তার স্কোয়ার। প্রথম ত্রিভুজের কোন বাহুর মাপ বলে দিয়েছে? এই বাহুটার মাপ নয়, তার স্কোয়ার বাই দ্বিতীয় ত্রিভুজের মানে আরেকটা যে ত্রিভুজ এইটা বলে দিয়েছে তার যে অনুরূপ বাহুটা জানতে চেয়েছে, অর্থাৎ এই যে এই বাহুটা অনুরূপ বাহুটা জানতে চেয়েছে তার স্কোয়ার। বোঝা গেল? তার মানে কি এই বাহুটার স্কোয়ার আর এই বাহুটার স্কোয়ার, এই বাহুটার মাপ জানি, এই বাহুটা জানি না। বোঝা গেল কি বললাম? এই বাহুটার স্কোয়ার বাই এই বাহুটার স্কোয়ার করলেই আমরা পেয়ে যাব। তাহলে দেখো এবার কত হচ্ছে, দেখো কোনাকুনি গুণ করব, একদম সিম্পল। দেখো এই দেখো এক্স স্কোয়ারের সঙ্গে এই যে 36কে গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার ইন্টু 36। 25-এর সঙ্গে গুণ করব 9-এর স্কোয়ারের, তাহলে 25 ইন্টু 9-এর স্কোয়ার, ঠিক আছে?
আচ্ছা, এবারে দেখো এক্স স্কোয়ার যেমন আছে আছে। দেখো 36টে গুণ রয়েছে, তো এই সাইডে পাঠাবো আমি। আচ্ছা, 9 এর স্কোয়ার মানে হলো 81। 36 গুণ রয়েছে, এই সাইডে গেলে হবে ভাগ। এইবারে এই যে স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে গেলে রুট হয়ে যাবে। 25 × 81/36। তাহলে এক্স ইজুকাল টু আমরা কত পাচ্ছি? 25 এর √5। আচ্ছা, 81-র রুট কত? 9। 36-এর কত হবে বলো? 6। আশা করি বুঝতে পারলে। 3 দিয়ে কাটাকুটি করি, 3 × 2 = 6, 3 × 3 = 9। তাহলে এক্স ইজুকাল টু আমরা কত পাচ্ছি? 5 আর 3 15/2। তাহলে তোমরা 15কে যদি দুভাগ করো, 15 টাকাকে ভাবো দুভাগ করলে, তাহলে এক একজনকে কত টাকা করে দেবে? 7.5 টাকা করে দেবে না? তাহলে এক্স এর মান আমরা কত পেলাম? 7.5। মানে এই বাহুটার মান হলো কত আমার? 7.5। বোঝা গেল? এটাই আমাদের কাছে জানতে চেয়েছে কত নম্বর অপশনে রয়েছে। দেখো এটাও বি এর দাগে রয়েছে, সব বি এর দাগে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে। চলো, এবারে আমরা চলে যাব কতর দাগে? 3 তো হয়ে গেল। চলে যাব আমরা এবার 4-এর দাগে। তো দেখো এবারে আমরা করব কতর দাগ? 4-এর দাগে। তো দেখো 4-এর দাগ তো আমরা করব। 4-এর দাগে কি বলে দিয়েছে দেখবে? 4-এর দাগে বলে দিয়েছে সাইন থিটা প্লাস, দেখবে বলে দিয়েছে কস থিটা। থিটা মানে হলো কি? একটা কোণের পরিমাপ। একটা কোণের পরিমাপকে বলা হয় থিটা, কিন্তু পরিমাপটা যে এখানে কত সেটা বলেনি। তো দেখো এইবারে আমরা কি বসাবো? সাইন থিটা প্লাস কস থিটার ক্ষুদ্রতম মান হবে। ক্ষুদ্রতম মান কত হবে এটা আমাদের কাছে জানতে চেয়েছে। তার মানে এই দুজনকে যোগ করে এমন একটা মান বের করতে হবে যে মানটা সব মানের থেকে ছোট হবে, মানে তার থেকে ছোট আর হতেই পারে না, এরকম কিছু একটা বসাতে হবে। তাহলে সাইন যেমন আছে আছে। থিটা মানে কি? কোনো কোণের মান। এবার এখানে কোণের মানে দেখো, আমরা 0 ডিগ্রি বসাতে পারি, তারপর 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এরকম বসাতে পারি। এবারে তুমি যদি 30 ডিগ্রি, 60 ডিগ্রি এইগুলোকে বসাও, তাহলে তাদের মানগুলো বেশি বেশি হবে। আমার কাছে কিন্তু ক্ষুদ্রতম জানতে চেয়েছে, তার মানে আমাকে এই থিটার জায়গায় ছোট ছোট কোণ ধরতে হবে, যাতে তাদের মানগুলো ছোট ছোট হয়। বড় কোণ লিখলে তাদের মানগুলোও বড় বড় হবে। আচ্ছা দেখো, তাহলে আমি কি করব? থিটার জায়গাতে, থিটা মানে একটা কোণের মান, তাহলে সেখানে তুমি 30 ডিগ্রিও লিখতে পারো, 60 ডিগ্রি লিখতে পারো, 45 লিখতে পারো। আমি থিটার জায়গায় 0 লিখছি, 0 ডিগ্রি। আমি এখানে ধরে নিচ্ছি যে থিটাকে 0 ডিগ্রি বলে ধরে নিচ্ছি। ঠিক আছে, আবার দেখো কস, এখানে আমি দেখো থিটার জায়গায় লিখবো কত? 0 ডিগ্রি। এবারে তোমরা তোমাদের যে অঙ্ক বই আছে সেখান থেকে দেখে বলবে সাইন 0 ডিগ্রির মান কত। তাহলে দেখো আমরা এখানে মানগুলোকে বসাই, দেখো তাহলে সাইন 0 ডিগ্রির জায়গায় কত বসাবো? দেখো সাইন 0 ডিগ্রির মান হলো কিন্তু 0। ঠিক আছে, সাইন 0 ডিগ্রির মান হলো কিন্তু 0। আবার দেখো কজ 0 ডিগ্রির মান কত? 1। তাহলে এবার দেখো তুমি যোগ করো, পাবে কত? 1। তাহলে এদের দুজনের যোগফল 1 হলো। এর থেকে ক্ষুদ্রতম কিন্তু আর করা সম্ভব নয়। ঠিক আছে, এর থেকে কিন্তু ক্ষুদ্রতম আর করা সম্ভব নয়। তাহলে তোমরা এখানে কিসে টিক মারবে? এটাও এরও অ্যান্সার দেখো বি তে রয়েছে। বি তে দেখবে 1 রয়েছে। ঠিক আছে, এবারে চলো এটাকেও আমরা মুছে দেব, দিয়ে আমরা চলে যাব কতর দাগে? এবারে 5-এর দাগে। দেখি 5-এর দাগে কি বলে দিয়েছে। 5-এর দাগে দেখো বলছে, 5-এর দাগে দেখি কি বলছে। 5-এর দাগে দেখো বলে দিয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? বলে দিয়েছে কিন্তু r/2। ভালো কথা। তির্যক উচ্চতা দেখো কত বলে দিয়েছে? 2l। খুব ভালো কথা। সমগ্রতলের ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে দেখো আমি প্রথমে একটু ছবিটাকে আঁকি, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। দেখো এই হলো একটা লম্ব বৃত্তাকার শঙ্কু, তাই তো? এই হলো আমাদের একটা লম্ব বৃত্তাকার শঙ্কু। এই হলো লম্ব বৃত্তাকার শঙ্কুর কি ব্যাসার্ধ আর। এখানে ব্যাসার্ধ কত বলে দিয়েছে? এখানে ব্যাসার্ধ বলে দিয়েছে কিন্তু এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে বলে দিয়েছে r/2। তির্যক উচ্চতা মানে এল, এখানে কত হবে বলে দিয়েছে? 2l হবে। এখানে এল এর মাপটা হবে কি? 2l। তাহলে অ্যান্সারে কি জানতে চেয়েছে? আমাদের কাছে জানতে চেয়েছে সমগ্রতলের ক্ষেত্রফল। চলো সমগ্রতলের ক্ষেত্রফল বের করব। সমগ্রতলের ক্ষেত্রফল বের করবার সূত্র কি? পাই আর ইন্টু আর প্লাস এল। বোঝা গেল? চলো এবারে আমরা এখানে কি করব? খুব ভালো করে দেখো, পাই এর জায়গায় পাই লিখবো, আর এর জায়গাতে কত লিখবো? ব্যাসার্ধ কত বলে দিয়েছে? বলে দিয়েছে কিন্তু r/2। আচ্ছা, আবার এখানে আর রয়েছে, আর এর জায়গাতে আমি কত লিখবো? লিখবো r/2।
প্লাস এল, এল এর মাপ কত বলে দিয়েছে? এই দেখো এল এর মাপ বলে দিয়েছে 2L, এখানে তাহলে আমরা কি লিখবো? 2L। বুঝতে পারলে? এইবারে এখানে কিন্তু হিসেব মতো অঙ্কটা শেষ, কিন্তু এখানে অপশানগুলোয় না, অপশানগুলোয় তোমরা যদি ভালো করে দেখো, অপশানের সঙ্গে কিন্তু এখানকার একটাও কিচ্ছু মিলছে না। তাহলে আমাদেরকে একটু অপশানের মতো করে করতে হবে। তো খুব ভালো করে দেখো, দেখো এখানে নিচে কত রয়েছে? 2, ওপরে কিছু নেই মানে কত রয়েছে? 1। আচ্ছা দেখো, আমি যদি কোনো জায়গায় লিখি 2/4, তাকে কাটাকুটি করলে আমরা কি পাই বলো তো? কাটাকুটি করলে 2 দিয়ে এরকম ভাবে কাটলে পাবো কত? 1/2, তাই না? তাহলে কোনো জায়গায় 1/2 যদি লেখা থাকে, তা সেই জায়গাটাতে তো আমরা লিখতে পারি যে 2/4, পারি কি না? এখানে দেখো লেখা রয়েছে, এই দেখো 1 আর এখানে কত? 2, তাহলে এই জায়গাটাতে তো আমি এরকম ভাবে লিখতেই পারি যে, এটা যেমন আছে থাক, এই যে 2, এই যে 1 আর 2, তার জায়গাতে আমি লিখতে পারি তো যে 2/4। সেই তো তুমি যদি কাটো দেখো, সেই তো কি হবে? 1/2 তো হবে। তাহলে 1/2 কে আমি এইভাবে লিখতে পারি যে 2/4। বোঝা গেল? 2/4। ঠিক আছে? আর আর যেমন আছে থাকবে, প্লাস, আবার দেখো এখানে দেখো কত লেখা রয়েছে? 2L যেমন আছে আছে। এবারে আমরা কি করব? কমন নেব। দেখো এখানেও 2, এখানেও 2। ঠিক আছে? তাহলে আমি যদি কমন নিই তাহলে কি থাকবে? এটা যেমন আছে আছে। এখান থেকে 2 আর এখান থেকে 2 কমন গেলে কি থাকবে? 2 কমন গেল। ঠিক আছে? এখান থেকে এই যে 2 আর 2 কমন গেল, তাহলে 2। তাহলে এখানে কি থাকছে? থাকছে কিন্তু r/4, আর এখানে কি থাকছে? 2 কমন গেলে l থাকছে। বোঝা গেল? তাহলে দেখো 2 আর 2 কাটলো, এখানে থাকছে পাই r, ব্র্যাকেটের মধ্যে r/4 প্লাস l। হয়ে গেল। দেখো এটা কিন্তু অপশনের মধ্যে রয়েছে। আচ্ছা, কত নম্বর অপশনে রয়েছে? এটাও বি এর দাগে রয়েছে, সব বি এর দাগ। আজকের দিনে সব বি এর দাগ হচ্ছে, তাই তো? তাহলে এবারে এই আমাদের হয়ে গেল কত দাগেরটা? 5-এর দাগেরটা। চলে যাব, মুছে দিচ্ছি এটা। এবারে আমরা চলে যাব কত দাগে? 6-এর দাগে। তো দেখো 6-এর দাগে আমাদের এখানে কি বলে দিয়েছে? 6-এর দাগে দেখবে বলে দিয়েছে, দেখবে অনেকগুলো সংখ্যা বলেছে, তাই না? 6, 7, এক্স, ওয়াই। তারপরে দেখবে বলে দিয়েছে 10 এবং 14 বলে দিয়েছে। এই সংখ্যাগুলোর কি বলে দিয়েছে? এই সংখ্যাগুলোর মধ্যমা যদি 15 হয় তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত? মধ্যমা বের করবার সূত্র কি? দেখো মধ্যমা বের করবার আগে আমাকে দেখতে হবে এখানে কতগুলো সংখ্যা রয়েছে। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা সংখ্যা রয়েছে। তাহলে 6 তো জোড় সংখ্যা। কতগুলো সংখ্যা রয়েছে? 6। এন মানে হলো যতগুলো সংখ্যা, 6টা সংখ্যা রয়েছে। তাহলে মধ্যমা বের করবার সূত্র কি বলো? তোমরাই বলবে আমাকে। মধ্যমা নির্ণয়ের সূত্র হলো 1/2 ইন্টু n/2 প্লাস, আবার দেখো n/2 প্লাস 1, তাই না? তাহলে দেখো এখানে 1/2, n এর জায়গাতে আমরা কি লিখবো? n এর জায়গাতে লিখবো আমরা 6, 6টা সংখ্যা রয়েছে। আবার দেখো n এর জায়গাতে আমরা কি লিখবো? 6। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত? দেখো 6কে তুমি 2 দিয়ে ভাগ করো, 3তম সংখ্যা। ঠিক আছে? 3তম সংখ্যা প্লাস 6কে 2 দিয়ে ভাগ করলে 3, আর 1 যোগ করলে কত হবে? 4তম সংখ্যা, 4তম সংখ্যা। ঠিক আছে? বোঝা গেল? এইবারে দেখো 1/2 যেমন আছে আছে। তাহলে দেখো তো 3তম সংখ্যা মানে 3 নম্বরে কোন সংখ্যাটা রয়েছে? তোমরা আমাকে বলবে 3 নম্বরে কে রয়েছে? প্রথম, দ্বিতীয়, এই হলো 3 নম্বরে রয়েছে কে? এক্স। প্লাস 4তম সংখ্যা কি রয়েছে? তাহলে এটা যদি 3তম সংখ্যা হয়, এটা 4তম সংখ্যা। বোঝা গেল? আর মধ্যমা দেখো কত বলে দিয়েছে? মধ্যমা দেখবে বলে দিয়েছে 15 করে। তোমরা বইয়ের মধ্যেই দেখবে মধ্যমা বলে দিয়েছে 15। আচ্ছা দেখো দাগের নিচে কি রয়েছে? 2, এই সাইডে গেলে 15-এর সাথে গুণ হয়ে যাবে, আর এদিকে এক্স প্লাস ওয়াই পড়ে থাকবে। তাহলে কত হচ্ছে? 15 × 2 = 30। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান আমাদের কাছে জানতে চেয়েছে কত? আমরা এক্স প্লাস ওয়াই এর মান কত পেলাম? 30 পেলাম। বলো তো কত নম্বর অপশানে এখানে এটা রয়েছে? এইটা দেখবে রয়েছে সি এর দাগে। এই এতক্ষণ পর একটা সি এর দাগ পেলাম। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে যাব শূন্যস্থান পূরণে। তো আমি দেখো এটাকে মুছে দিচ্ছি।
দেখো দুয়ের দাগের একে শূন্যস্থান বলে দিয়েছে। দেখো দুয়ের দাগের একে কি বলে দিয়েছে, দেখো দুয়ের দাগের একে এখানে বলে দিয়েছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে এন বছর পর জনসংখ্যা কত হবে। অঙ্কটা করবার আগেই এই সূত্রটাকে তোমরা লিখে নেবে, তারপর সমস্ত কিছু দেখছি কি করব না করব পরের ব্যাপার, আগে এই সূত্রটা লিখে নিই। হয়েছে। এবারে এখানে আমরা দাগ কাটবো, কেটে লিখবো এ মানে কি, পি মানে কি, আর মানে কি, এন মানে কি। খুব ভালো করে দেখবে অঙ্কের মধ্যে, খুব সোজা অঙ্ক, খুব ভালো করে বুঝবে। যদি অঙ্কের মধ্যে যদি বর্তমানের কথা জানতে চায়, বর্তমানের কথা বা ভবিষ্যতের কথা জানতে চায়, তাহলে আমরা এ বের করব, তাহলে আমরা কি বের করব, এ। আর যদি আগেকার কথা মানে সেই ইতিহাসের কথা জানতে চায়, 4 বছর আগে কি ছিল, 5 বছর আগে কি ছিল, যদি আগের কথা জানতে চায় তাহলে আমরা পি বের করব। তাহলে দেখি আমাদের কি বের করতে বলেছে অ্যান্সারে, দেখো বলে দিয়েছে এন বছর পর, মানে ভাবো 3 বছর পর কি 4 বছর পর, এন বছর পর জনসংখ্যা কত হবে, মানে ভবিষ্যতের কথা জানতে চাইছে। তাহলে ভবিষ্যতের কথা জানতে চাইছে মানে আমি এ বের করব, ভবিষ্যৎ আর বর্তমানের কথা জানতে চাইলে আমি এ বের করব, আগেকার কথা জানতে চাইলে পি বের করব। খুব ভালো কথা। এবারে দেখো বলে দিয়েছে কি বলে দিয়েছে এন বছর পর, তার মানে আমরা এন মানে কি জানি, সময়। এন মানে তো তোমরা জানোই, চক্রবৃদ্ধি করেছো তো। এন মানে কি, সময়। আর মানে কি, সুদের হার। এখানে তো সুদের হার নেই, এখানে একটা পার্সেন্ট দিয়ে যেটা পাবো সেটাই হলো, পার্সেন্ট দিয়ে যেটা থাকবে সেটাই হলো আর। ঠিক আছে, মানে 2R%। ঠিক আছে। আচ্ছা পি এর জায়গাতে আমরা কি বসাবো বলো, পি এর জায়গাতে বলেই দিয়েছে বর্তমান জনসংখ্যা পি, তাহলে এখানে আমি লিখবো বর্তমান জনসংখ্যা পি, লিখে দিলাম। এইবারে চলো আমরা এখানে মানগুলোকে বসাই, বের করতে হবে কিন্তু এর মান। তাহলে বসাচ্ছি পি এর জায়গায় পি 1, আর এর জায়গাতে আমি কি লিখবো, আর এর জায়গায় লিখবো 2R। আর এখানে যেমন আছে আছে, এখানে এন বছর, এন এর জায়গায় এন লিখলাম। কাটাকুটি করি, হ্যাঁ, 2 × 1 = 2, 2 × 5 = 10, শূন্যটা কেটে এখানে নিয়ে নিলাম। তাহলে আমার এখানে হচ্ছে কত বলো, দেখো উপরে পড়ে থাকছে শুধু আর, নিচে কত 50, আর এখানে কত এন। এই হয়ে গেল, আর তো কিছু করা যাবে না। তাহলে বলে দিয়েছে এন বছর পর জনসংখ্যা কত হবে, এই এত হবে, শূন্যস্থানে এইটা বসাবে। বোঝা গেল শূন্যস্থানে কি বসাবে, আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে যাব কত দাগে, দুয়ের দাগের দুইতে, এটাকে মুছে দিই। দেখো এবারে আমরা করব দুয়ের দাগের দুয়েরটা। দেখো দুয়ের দাগের দুইতে কি বলে দিয়েছে, x+2 ও x-3 এর মধ্য সমানুপাতি x হলে বলে দিয়েছে x এর মান কত হবে। ঠিক আছে। আচ্ছা মধ্য সমানুপাতি নির্ণয় করবার সূত্র কি, দেখো এখানে দুটো সংখ্যা কি কি বলে দিয়েছে, x+2, আরেকটা দেখবে সংখ্যা কি বলে দিয়েছে, x+2, আরেকটা এখানে বলে দিয়েছে x+x-3। ঠিক আছে, x-3, এদের দুজনের মধ্য সমানুপাতি কি করে নির্ণয় করতে হয় বলো তো, এদের দুজনের মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি নির্ণয় করবার সূত্র আছে একটা, মধ্য সমানুপাতি নির্ণয় করবার একটা সূত্র আছে। কি সেই সূত্রটা, দুজনকে আমরা গুণ করব, গুণ করবার পর মাথায় দেব রুট। ঠিক আছে, কি বললাম, দুজনকে আমি গুণ করব, কাকে কাকে গুণ করব, করব কিন্তু x+2 আর x-3 কে গুণ করলাম, করে মাথায় কি দেব, রুট দেব। ক্লিয়ার, এই হলো সূত্র। এবারে দেখো মধ্য সমানুপাতির মান কিন্তু বইয়েও বলে দিয়েছে, প্রশ্নের মধ্যে কি বলে দিয়েছে, মধ্য সমানুপাতি এক্স হলে, তাহলে আমি মধ্য সমানুপাতির নিচে কি লিখবো, এক্স লিখবো। বোঝা গেল। আবার দেখো আমি এটাকে লিখছি, এই যে x+2 × x-3, বোঝা গেল। এবারে দেখো এখানে এই যে রুটটা রয়েছে, এই রুট সমান চিহ্নের এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। বোঝা গেল। তাহলে এখানে কি থাকছে, x+2, আর এখানে x-3। এবারে চলো আমরা গুণ করে দিই, তাহলেই হয়ে যাবে। দেখো গুণ করলে কি হবে, এক্স দিয়ে আমি এখানে আর এখানে গুণ করবো, এক্স দিয়ে এক্স কে গুণ করলে কি হবে, x², এক্স দিয়ে 3 কে গুণ করলে কি হবে, -3x। এবার 2 দিয়ে করি, 2 দিয়ে আবার এক্স কে গুণ করব, 2x। 2 দিয়ে আমি 3 কে গুণ করব, কত হবে, 6। এবারে আমি সব এক্স যুক্ত পদগুলোকে বাম দিকে করে দিই, x² যেমন আছে আছে, এই x²টা এই দিকে আসলে -x²। বোঝা গেল। আচ্ছা এখানে দেখো -3x, এই সাইডে আসলে হবে +3x,
প্লাস 2x, এই সাইডে আসলে -2x, আর 6টায় -6 এদিকে যেমন আছে থাক। প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে, 3x থেকে 2x বিয়োগ করলে x সমান সমান -6। বোঝা গেল? তাহলে x এর মান জানতে চেয়েছে কত, পেয়ে গেলাম তো -6। শূন্য স্থানে কি বসিয়ে দেবে, -6। তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। বোঝা গেল? অ্যান্সার হবে -6। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগ, হয়ে গেল কিন্তু 2-এর দাগ। চলো আমরা এবার 3-এর দাগেরটায় চলে যাই। তো দেখো 3-এর দাগেরটায় তোমরা দেখো বলেই দিয়েছে যে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় কতগুলি সাধারণ স্পর্শক থাকবে। এটা কিন্তু তোমরা জানো, আগের এবিটি এর যে সলিউশনটা আমি করিয়েছি, এবিটি এর 96 পেজের যে সলিউশন করিয়েছি সেখানেই কিন্তু এটা বলে দেওয়া আছে। আশা করি তোমরা জানো, আমাকে কমেন্ট করো। ঠিক আছে, দুটো বৃত্ত, দুটো এরকম বৃত্ত, এই দেখো এই একটা স্পর্শক। সাধারণ স্পর্শক মানে কি, যে লাইনটা দুটো বৃত্তকেই টাচ করবে, দুটো বৃত্তকেই টাচ করছে যে লাইনটা, এই একটা স্পর্শক। তারপর এই একটা স্পর্শক, তিনটে হলো। আর এই দেখো এই একটা স্পর্শক, চারটে হলো। তাহলে দুটো বৃত্ত একে অপরকে স্পর্শ না করলে তার সাধারণ স্পর্শকের সংখ্যা কটা হবে, 4টি। তোমরা শূন্যস্থানে লিখে দেবে 4টি। ঠিক আছে, এটা কিন্তু তোমরা জানতে। এবারে দেখো আমরা চলে আসবো, 3-এরটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, চলে আসবো 4-এরটায়। 4-এরটায় দেখো কি বলে দিয়েছে, এই হলো 4। দেখো 4-এরটায় বলে দিয়েছে, খুব ভালো করে কিন্তু দেখবে। বলে দিয়েছে একটা টাওয়ারের উচ্চতা হলো 100√3। ভাবো এই হলো একটা টাওয়ার, তার উচ্চতা হলো কত, বলে দিয়েছে 100√3। ঠিক আছে, এবারে দেখো বলে দিয়েছে টাওয়ারের পাদবিন্দু থেকে, মানে টাওয়ারের গোড়া থেকে, এই হলো পাদবিন্দু থেকে 100 মিটার দূরে, এই হলো 100 মিটার দূর। ঠিক আছে, তাহলে এই হলো টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূর, দূরে এই একটা বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ, এই হলো টাওয়ারের চূড়ার উন্নতি কোণ কত জানতে চেয়েছে, সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। মানে টাওয়ারের চূড়ার উন্নতি কোণটা কত হবে। আর টাওয়ারের পাদবিন্দু থেকে কত মিটার দূরে দেখবে বলে দিয়েছে বিন্দুটা রয়েছে, টাওয়ারের পাদবিন্দু থেকে এই বিন্দুটা কতটা দূরে রয়েছে বলে দিয়েছে, কিন্তু 100 মিটার দূরে রয়েছে। আশা করি বুঝতে পারলে। এই লাইনটাকে আমরা বলি ভূমি, এই লাইনটাকে বলি লম্ব, তাই না? তাহলে আমি দেখো ওপরে লিখছি, ওপরে আমি ভাবো লিখছি লম্ব বলে, ওপরে আমি লিখছি লম্ব, নিচে আমি লিখছি ভূমি। আচ্ছা তোমরাই আমাকে বলো তো, লম্ব বাই ভূমিকে আমরা কি বলে থাকি, লম্ব বাই ভূমিকে আমরা ট্যান বলে থাকি, তাই না? ট্যান বলে থাকি। কোনটা কত উন্নতি, কোনটা থিটা। মানে এখানে কিন্তু 30 ডিগ্রি না 40 ডিগ্রি না 60 ডিগ্রি কিছু বলে দেয়নি, তো আমি ধরে নিলাম কি থিটা। চলো এবারে আমরা লম্বর জায়গাতে বলো কত বসাবো, লম্বর জায়গাতে লম্ব হলো কত, 100√3। ভূমির জায়গাতে কত বসাবো, ভূমি হলো 100। এখানে দেখো কত রয়েছে, ট্যান থিটা। কি কি কাটবে, এই দেখো 100 আর 100 কাটবে, তাহলে কি থাকছে এখানে, ট্যান থিটা ইজুকাল টু কি, √3। এবারে তোমরা বলো √3 ট্যান কত ডিগ্রির মান, বলো বলো বলো। ট্যান কত ডিগ্রির মান, ট্যান কিন্তু হলো 60 ডিগ্রির মান, তাই না? তাহলে দুদিক থেকে ট্যান আর ট্যান কেটে যাবে, তাহলে থিটা সমান সমান কত, 60 ডিগ্রি। তার মানে এই কোণটা কত হবে, জানতে চেয়েছে এই কোণটা কত হবে, এই কোণটা হবে কিন্তু 60 ডিগ্রি। বোঝা গেল? তাহলে তোমরা শূন্য স্থানে কি লিখবে, 60 ডিগ্রি। ওকে, তাহলে এই আমাদের হয়ে গেল কত দাগ, হয়ে গেল কিন্তু 4-এর দাগ। এবারে আমরা চলে যাব 5-এর দাগে। তো দেখো এবারে আমরা 2-এর দাগের 5, তো দেখো আমরা এবারে 2-এর দাগের 5-এরটা করবো। 2-এর দাগের 5-এ দেখবে বলে দিয়েছে, কি বলে দিয়েছে, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আয়তন কত। এই একটা গোলক, তার ব্যাসার্ধটা কত বলে দিয়েছে, 2r। এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবে, 2r বলে দিয়েছে। এরকম একটা গোলকের আয়তন জানতে চেয়েছে। আচ্ছা আয়তনের সূত্র আমরা কি জানি, আয়তনের সূত্র আমরা জানি 4/3 পাই r কিউব, আর মানে কি ব্যাসার্ধের কিউব। তাহলে দেখো 4/3 পাই, আর মানে ব্যাসার্ধ, এখানে আর মানে কত বলে দিয়েছে, 2r। তাহলে আমরা এখানে কি লিখবো, 2r এর কিউব লিখবো। তাহলে কত হচ্ছে বলো, 4/3 পাই। তাহলে দেখো এই কিউবটা একবার 2-এর মাথায় বসবে, একবার আর এর মাথায় বসবে। 2-এর মাথায় কিউব বসলে হবে 8, আর এর মাথায় বসলে হবে আর কিউব। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত, 4 আর 8-এ 32 পাই আর কিউব, আর নিচে দেখো কত রয়েছে, 3 রয়েছে। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল আয়তন।
বুঝতে পারলে? তাহলে তোমরা শূন্যস্থানে কি লিখবে? শূন্যস্থানে কিন্তু এই যে এই অংশটাকে তোমরা লিখবে সবাই। চলো, আশা করি বুঝতে পারলে এটা আমরা কতটা করলাম ৫ এরটা। এবারে আমরা করব ৬ এর দাগেরটা। তো দেখো আমি এটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো ৬ এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে? বলে দিয়েছে, খুব ভালো করে দেখো, ৬ এর দাগের অঙ্কে অনেকগুলো সংখ্যা বলে দিয়েছে। x1, x2, x3 এরকম ভাবে। দেখো x1, তারপরে দেখো তোমার x2, তারপরে দেখো x3, এরকম ভাবে কতদূর পর্যন্ত লেখা আছে, মানে x10, 11, 12 এরকম ভাবে কতদূর পর্যন্ত আমি জানি না। এখানে দেখো বলে দিয়েছে ডট ডট দিয়ে লেখা রয়েছে x xn, মানে এখানে যদি n এর জায়গায় 13 লেখা থাকে তার মানে x13 পর্যন্ত লেখা আছে। এখানে যদি x এর জায়গায় ভাবো, এখানে যদি n এর জায়গায় ভাবো 15 লেখা আছে, তার মানে x3, 4, 5, 6, 7, 8 করে 15 খানা সংখ্যা লেখা আছে। এরকম ব্যাপার আর কি। কিন্তু আদৌ যে কত লেখা আছে সে আমি নিজেও জানি না। ঠিক আছে, আমি নিজেও জানি না। তো এখানটায় আমি কি n বলে লিখছি। এবারে এই সংখ্যাগুলোর গড় কত হবে? এই সংখ্যাগুলোর গড়, এই সংখ্যাগুলোর গড় হবে, গড় বের করবার নিয়ম কি তোমরা জানো? গড় 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 যোগ করে ভাগ কর। সবকটাকে যোগ করব। কাকে কাকে যোগ করব? এই যে যতগুলো সংখ্যা রয়েছে x1, x2, x3, এরকম ভাবে কত দূর পর্যন্ত রয়েছে xn পর্যন্ত, এই সংখ্যাগুলোকে যোগ করে ভাগ করব। কি দিয়ে ভাগ করব? যতগুলো সংখ্যা আছে সেইটা দিয়ে ভাগ করব। কতগুলো সংখ্যা আছে? দেখো n খানা সংখ্যা আছে, তাহলে আমি n দিয়ে ভাগ করব। বোঝা গেল? আচ্ছা, গড়কে বইয়ের মধ্যে কি দিয়ে চিহ্নিত করা হচ্ছে? মানে প্রশ্নের মধ্যে দেখো বলে দিয়েছে গড় এক্স বার। এই দেখো গড়কে এইভাবে চিহ্নিত করা হচ্ছে। এতদূর আশা করি বুঝতে পারলে। এইবারে কিছু অন্য নাম্বার দিয়েছে। এবারে দেখো কিছু অন্য নাম্বার দিয়েছে। কি কি? কিছু আলাদা আলাদা নাম্বার দিয়েছে দেখো। টু, দেখো বলে দিয়েছে 2a/3, তারপরে দেখবে বলে দিয়েছে 2a/3 x1, তারপরে দেখো আবার বলে দিয়েছে 2a/3, কি বলে দিয়েছে x2, তারপরে দেখবে বলে দিয়েছে 2a/3 x3, তাই না? এরকম ভাবে দেখো অনেকগুলো সংখ্যা বলেছে। এই সংখ্যাগুলোর আমি যদি আরেকটু দাগ কেটে দিই, লাস্ট সংখ্যাটা হবে 2a/3 xn, ঠিক আছে? এই এতগুলো সংখ্যা। এবারে বলে দিচ্ছে যে এই সংখ্যাগুলোর গড় কত হবে। তাহলে এই সংখ্যাগুলোর গড় বের করতে গেলে আমায় কি করতে হবে? এই সংখ্যাগুলোর আমায় যদি গড় বের করতে হয় তাহলে কি করতে হবে? এদেরকে যোগ করতে হবে, তাই না? তারপরে যোগ করবার পর কি করতে হবে? ভাগ করতে হবে। কত দিয়ে আমি ভাগ করব? যতগুলো সংখ্যা আছে। কতগুলো সংখ্যা আছে? দেখো n, এই এতগুলো সংখ্যা রয়েছে, n দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেল? এবার আমরা কমন নেব। দেখো এখানেও দেখো রয়েছে 2a/3, এখানেও দেখো রয়েছে 2a/3, এখানেও দেখো রয়েছে 2a/3, এখানেও দেখো রয়েছে কি 2a/3। তাহলে আমি কমন কি নেব? 2a/3। কমন নিলে পড়ে থাকবে এখানে দেখো x1 প্লাস এখানে কি থাকছে x2 প্লাস এখানে কি থাকছে x3, তারপরে দেখো এখানে কি থাকছে xn। বোঝা গেল? বাই দেখো নিচে কি থাকছে? নিচে থাকছে দেখো যেমন এনটা লেখা আছে এনটা থাকবে। তাহলে আবার দেখো আমি দেখো কি লিখবো? 2a/3, তাহলে বলো x1 প্লাস x2 প্লাস x3, তারপর দেখো xn বাই n। এই পুরো ব্র্যাকেটের মধ্যে থাকা অংশটা, এই ব্র্যাকেটের মধ্যে থাকা অংশটার মান কত? এই দেখো x1 প্লাস x2 প্লাস x3 xn বাই n, এই ব্র্যাকেটের মধ্যে থাকা অংশটার মান হলো কত? x বার। তাহলে আমি এই পুরোটার জায়গাতে তো লিখতে পারি যে x বার বলে। বোঝা গেল? তাহলে এইটাই হয়ে গেল আমাদের কি উত্তর, এইটাই হয়ে গেল আমাদের কি উত্তর। বোঝা গেল? তোমরা নিজেদের শূন্যস্থানে কি বসাবে এইটাকে তোমরা বসিয়ে দেবে। ঠিক আছে? এই আমাদের হয়ে গেল শূন্যস্থানগুলো সব শেষ। এবারে আমরা কিসে চলে যাব? এবারে আমরা চলে যাব কিন্তু সত্য মিথ্যাগুলোতে। আমি এগুলোকে মুছে দিচ্ছি, হ্যাঁ? তো দেখো আমরা এবারে সত্য মিথ্যায় চলে যাব। সত্য মিথ্যাতে দেখবে বলে দিয়েছে 3 এর দাগের 1-এ। 3 এর দাগের 1-এ কি বলে দিয়েছে? বলে দিয়েছে কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন কত কত বলে দিয়েছে। 3টে বন্ধু, প্রথম বন্ধু বাড়ি থেকে এনেছে 200 টাকা, তারপরের বন্ধু বাড়ি থেকে এনেছে 150 টাকা, এবং তারপরের বন্ধু বাড়ি থেকে এনেছে 250 টাকা। খুব ভালো কথা। এবারে দেখো বলে দিয়েছে একই সময় পরে তাদের মূলধনের অনুপাত কত হবে। তাহলে মূলধনের অনুপাত কত হবে? বের করতে গেলে এদের অনুপাত করব। এখান থেকে 0, এখান থেকে 0, এখান থেকে 0 কাটা গেল। 5 দিয়ে 20কে ভাগ করলে কত হবে? 4।
5 দিয়ে 15কে ভাগ করলে কত হবে 3, 5 দিয়ে 25কে ভাগ করলে কত 5। তাহলে এদের মূলধনের অনুপাত হবে 4:3:5, তাই না? বইয়ের মধ্যে দেখো বলে দিয়েছে 4:5:3, আর আমার হয়েছে 4:3:5, তাহলে এটা তো মিথ্যা হলো, তাই না? সঠিক অ্যান্সার তো হবে এইটা। বইয়ে যেটা বলেছে ওটা তো ভুল, তার মানে কি মিথ্যা হবে। বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে। চলো এটাকে এবারে মুছে দেবো, দিয়ে আমরা এবারে চলে যাব কতর দাগে, 2-এর দাগে। 2-এর দাগে দেখবে বলে দিয়েছে এক্স ভ্যারিসাস। দেখো বলে দিয়েছে এক্স, সরি এক্স এর স্কোয়ার আছে, এক্স স্কোয়ার ভ্যারিসাস দেখবে বলে দিয়েছে ওয়াই জেড, তাই তো? আবার দেখো আমি এখানে দাগ কাটছি, তিনটে আলাদা আলাদা আছে। ওয়াই স্কোয়ার ভ্যারিসাস কি বলে দিয়েছে, জেড এক্স, তাই তো? তারপরে দেখো আবার দেখবে লেখা রয়েছে জেড এর স্কোয়ার ভ্যারিসাস, জেড এর স্কোয়ার ভ্যারিসাস কি লেখা রয়েছে, এক্স ওয়াই। এইবারে বলে দিয়েছে তবে ভেদ ধ্রুবক তিনটির গুণফল হবে এক। আস্তে আস্তে আমি ব্যাপারটায় ঢুকছি। ভ্যারিসাসকে আমি আগে তুলতে চাই, তাহলে কি করব? ভ্যারিসাসকে তুলতে গেলে আমাকে এক্স স্কোয়ার লিখতে হবে, সমান চিহ্ন দিতে হবে, ভ্যারিসাস তুলতে গেলে একটা কে আনতে হয়, আর ওয়াই জেড যেমন আছে আছে। ঠিক আছে। আচ্ছা আবার তো এখানেও তুলতে হবে, এখানেও কে আনতে হবে। তাহলে বারবার যদি কে আনি তাহলে কে গুলোকে এরকম আলাদা আলাদা নাম দেব। ঠিক আছে। আচ্ছা আবার দেখো ওয়াই স্কোয়ার ভ্যারিসাস তুলতে চাই, সমান চিহ্ন আনবো, কে আনবো, জেড এক্স, এখানে আমি কে টু বলে নাম দিচ্ছি। ঠিক আছে। আবার দেখো ভ্যারিসাস আমি তুলতে চাই, তাহলে আমি কি করব, জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু কে থ্রি এক্স ওয়াই, ভ্যারিসাস উঠে গেল। বারবার কে ওয়ান কে টু এরকম ভাবে না লিখে, অশূন্য ভেদ ধ্রুবক না লিখে আমি একেবারে এখানে লিখছি কে ওয়ান কে টু কে থ্রি, কি ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক, এটা তো তোমরা সবাই জানোই। তাহলে ভেদ ধ্রুবক মানে কারা কারা, কোন কোন লেটার গুলোকে আমরা বলবো ভেদ ধ্রুবক, কে কে। এই অঙ্কতে অনেক লেটার রয়েছে, দেখো এক্স ওয়াই জেড কে, অনেক কিছু রয়েছে। কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক হলো কে। আচ্ছা এবারে আমি দেখো কে এর মানকে এখান থেকে বের করতে চাই, তাহলে দেখো কে ওয়ান ইন্টু ওয়াই জেড, তাহলে ওয়াই জেড এই সাইডে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে ওয়াই জেড। ঠিক আছে। আর এখানে কে ওয়ান, একইভাবে দেখো কে টু, তারপরে এখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন, জেড এক্স, তাহলে জেড এক্স গুণ রয়েছে এই সাইডে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাই না? ভাগ হয়ে যাবে জেড এক্সটা, আর কে টু যেমন আছে আছে। আবার একইভাবে দেখো এই যে কে থ্রি ইন্টু এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াইটা গুণ রয়েছে এই সাইডে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আর এইদিকে কে থ্রি যেমন আছে আছে। অ্যান্সারে জানতে চেয়েছে ভেদ ধ্রুবক গুলোর গুণফল এক হবে। ভেদ ধ্রুবক মানে কোনগুলো, ভেদ ধ্রুবক মানে কে, 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 এই ভেদ ধ্রুবক এদের গুণফল, আমি সবকটাকে গুণ করি, এদের গুণফল কত হবে বলে দিয়েছে, এক হবে। দেখি তো এক হচ্ছে কি হচ্ছে না, আমরা দেখি এই ভেদ ধ্রুবকগুলোর গুণফল এক হচ্ছে কিনা। কে ওয়ানের জায়গাতে আমি কত বসাবো, এই দেখো কে ওয়ানের মান কিন্তু এখানে দেওয়া আছে, কত বসাবো আমি, এক্স স্কোয়ার বাই ওয়াই জেড, ভালো কথা। তারপরে এখানে কে টু এর জায়গাতে আমি কি বসাবো, এই দেখো কে টু এর মান দেখবে এখানে দেওয়া রয়েছে, এই দেখো কে টু এর মান দেখবে কত দেওয়া রয়েছে, ওয়াই এর স্কোয়ার বাই জেড এক্স। কে থ্রি এর মান দেখো কত দেওয়া রয়েছে, এই দেখো কে থ্রি এর মান কি দেওয়া রয়েছে, জেড এর স্কোয়ার, এই হলো জেড এর স্কোয়ার বাই এক্স ওয়াই। ঠিক আছে। তাহলে দেখো ওখানে উপরে কি লেখা রয়েছে, এক্স স্কোয়ার। আচ্ছা এই দেখো এই ওয়াই আর এই ওয়াই গুণ করলে কি হবে, ওয়াই এর স্কোয়ার, বোঝা গেল? এই জেড আর এই জেড গুণ করলে কি হবে, জেড এর স্কোয়ার। আবার দেখো এই এক্স আর এই এক্স গুণ করলে কি হবে, এক্স এর স্কোয়ার। আর উপরে দেখো এক্স স্কোয়ার, ওয়াই এর স্কোয়ার, জেড এর স্কোয়ার যেমন আছে আছে। আশা করি বুঝতে পারলে। বোঝা গেল তো? তাহলে কাটাকুটি করো, উপরে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার কাটবো, উপরে ওয়াই স্কোয়ার নিচে ওয়াই স্কোয়ার, নিচে জেড এর স্কোয়ার উপরে জেড এর স্কোয়ার, তাহলে সব যদি কেটে যায় কি থাকছে, এক। তাহলে এই যে ভেদ ধ্রুবক কে ওয়ান কে টু কে থ্রি এদের গুণফল এক হলো তো, হলো তো এক। তাহলে এটাকে আমরা কি বলে লিখবো, সত্য বলে লিখবো। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো
এবারে আমরা নেক্সট চলে যাব কতর দাগে, 3-এর দাগের 3-এ। আমি এটাকে মুছে দিচ্ছি। তাহলে দেখো 3-এর দাগের 3-এ আমাদের কাছে কি বলে দিয়েছে, 3-এর দাগের 3-এ দেখবে বলে দিয়েছে 5 সেমি ও 3 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 2 সেমি। আচ্ছা, দুটো বৃত্ত রয়েছে, এই একটা বৃত্ত যার ব্যাসার্ধ হলো 5, আরেকটা বৃত্ত, ঠিক আছে, এরকম একটা বৃত্ত রয়েছে যার ব্যাসার্ধ হলো কত বলে দিয়েছে, আরেকটার ব্যাসার্ধ, একটা তো 5 বলেছে, আরেকটা 3 বলেছে, তাই না? 3। তাহলে বলে দিয়েছে এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব কত। তাহলে দেখো এখান থেকে এতটা কত হবে, 5, আর এখান থেকে এতটা কত হবে, 3। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 5 যোগ 3, 8, তাই না? আর বইয়ের মধ্যে দেখো কি বলে দিয়েছে, বইয়ের মধ্যে বলে দিয়েছে ওদের দূরত্ব হবে 2। তো ভুল বলেছে, তাহলে অ্যান্সার ওরা 2 বলেছে, 2 তো হবে না, মিথ্যা। অ্যান্সার হবে 8, তাই না? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা করব 4-এরটা, সাইন 12 ডিগ্রি কস 78 ডিগ্রি। ঠিক আছে, দেখো 4-এরটা আমরা করব, কি বলে দিয়েছে, সাইন 12 ডিগ্রি মাইনাস কজ কত বলে দিয়েছে, 78 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কিভাবে করব, দেখো সাইন 12 ডিগ্রি যেমন আছে থাক, কজ 78কে আমি যদি চেঞ্জ করি তাহলে কিভাবে লিখবো, 90 ডিগ্রি মাইনাস কত লিখবো, 12। তাহলে সাইন 12 ডিগ্রি, তাহলে দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিটার মান কত হয়, সাইন থিটা তো আর এখানে নেই, এখানে রয়েছে 12 ডিগ্রি, 12 লিখবো। তাহলে কত হবে, সাইন 12 থেকে সাইন 12 বিয়োগ করলে 0 হবে, তাই না? আর বইয়ের মধ্যে দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে এর মান হবে নাকি 1। তাহলে কি মিথ্যা তো, বইয়ে বলছে 1, 1 তো হচ্ছে না, 0 হচ্ছে, তাই না? তাহলে এই আমরা করলাম কতটা, 4-এর দাগ। চলে যাব আমরা এবারে কতর দাগে, 5-এর দাগে। তো দেখো আমি এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ। তো দেখো এবারে আমরা চলে যাব 5-এর দাগে। 5-এর দাগে কিন্তু অনেক সংখ্যা বলে দিয়েছে। চলো তো সংখ্যাগুলোকে আমরা আগে একটু টুকে নিই। সংখ্যা দেখবে বলে দিয়েছে 16, সেটা কতর দাগ, এটা হলো কিন্তু 5-এর দাগ, 16। তারপরে বলে দিয়েছে 15, তারপরে দেখবে আবার বলেছে 17, আবার দেখবে বলেছে 16, 15, এক্স, 19, 14 এবং 17। এবারে বলে দিয়েছে এর সংখ্যাগুরুর মান 15 হলে এক্স এর মান হবে 15। আচ্ছা দেখি তো 15 কটা রয়েছে, একটা, দুটো, 15 কিন্তু দুটো রয়েছে, তাই না? আচ্ছা 16 দেখো রয়েছে কিন্তু দুটো করে। তাহলে দেখো এক্স এর জায়গাতে যদি আমরা 15 বসাতে পারি, এই যে এক্সটা রয়েছে তার জায়গাতে আমরা যদি 15 বসাতে পারি, তাহলে কিন্তু 15 কটা হয়ে যাবে, 15 হয়ে যাবে তিনটেই, দেখো একটা, দুটো, তিনটে। তাহলে এক্স এর জায়গায় আমরা যদি 15 বসাতে পারি, তাহলে 15ই হবে সংখ্যাগুরুর মান। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা সত্য হবে, এক্স এর জায়গায় 15 বসালে অবশ্যই সংখ্যাগুরুর মান 15ই হবে। তাহলে 5-এরটা কি হবে, হবে কিন্তু সত্য। ঠিক আছে, চলো নেক্সট আমরা করব 6-এর দাগে। দেখবে 6-এর দাগে বলে দিয়েছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল হবে কত বলে দিয়েছে, 392 পাই। এই হলো একটা নিরেট অর্ধগোলক, এই হলো নিরেট অর্ধগোলক। তার আমাদের কি বলে দিয়েছে, নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি, পাই, 3 পাই r স্কোয়ার। তাহলে 3, পাই এর জায়গাতে পাই লিখছি, আর এর জায়গাতে কত লিখবো, আর এর মান বলেই দিয়েছে কিন্তু 7, এই হলো আর। ঠিক আছে, এই হলো আর, আর এর মান বলেই দিয়েছে 7। তাহলে চলো এখানে 7 লিখবো, এখানে যেমন স্কোয়ার আছে দেব। তাহলে 3 পাই, 7-এর স্কোয়ার কত হবে, 49, 3 9 27 7, হাতে কত রয়েছে, 2, 3 4 12, 147 পাই হচ্ছে। বই এর মধ্যে বলে দিয়েছে নাকি 392 পাই বর্গ হবে, তাহলে এটা তো ভুল আছে না, আসল তো হবে তো এইটা। তাহলে বইয়ের মধ্যে যেটা বলেছে সেটা ভুল রয়েছে, মিথ্যা। আশা করি বুঝতে পারলে। তাহলে এই হয়ে গেল আমাদের 3-এর দাগের গুলো সব।